বাংলাদেশ 7 উইকেটে জিতেছে। ডমিনেটিং উইন আপনি বলতে পারেন যদি রান রেটের হিসাবটা মাথায় না থাকতো, যদি এশিয়া কাপে টপ 4-এ যাবার ইকুয়েশনস না থাকতো, যদি একই দলের বিপক্ষে আফগানিস্তান যেভাবে জিতেছে সেই জয়ের কাছাকাছি স্টাইলে বাংলাদেশ খেলতে পারতো, কিন্তু এটার কোনোটাই হয় নাই। তারপরও এশিয়া কাপ একটা ভিন্ন উন্মাদনা আমাদের জন্য, সবাই ফলো করছে এশিয়া কাপ। বেস্ট ওয়ে হচ্ছে যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্ক থেকে ট্রফিতে এশিয়া কাপ দেখা। আলোচনায় যেতে চাই রাত পোহালেই বাংলাদেশের শ্রীলঙ্কা ম্যাচ, এবং সেই ম্যাচের আগে বাংলাদেশ দল হংকং এর বিপক্ষে যে ম্যাচ জিতেছে সেই ম্যাচ কয়েকটা জায়গায় বড় ধরনের অস্বস্তি জাগিয়েছে। লিটন কুমার দাস টপ নচ ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের সিরিজ খেলেছিল, সেখানকার তিনি সিরিজের সেরা ক্রিকেটার। বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল, সেখানকার তিনি সিরিজের সেরা ক্রিকেটার। বাংলাদেশ এশিয়া কাপ শুরু করেছে, প্রথম ম্যাচে জয় পেয়েছে, ক্যাপ্টেন লিটন ম্যান অফ দ্য ম্যাচ। অনেকগুলো জায়গায় লিটন কুমার দাস সফল, ব্যাটিং এর হিসাবে সফল, ক্যাপ্টেন্সির হিসাবে সফল। সবশেষ 9 ম্যাচের 7টায় তিনি দলকে জিতিয়েছেন, এবং এই পার্সেন্টেজটা হচ্ছে অলমোস্ট 80%। তারপরেও কেন দলকে নিয়ে আলোচনা, তারপরেও কেন দলকে নিয়ে অস্বস্তি সমালোচনা? দেখুন, সবশেষ ম্যাচে বাংলাদেশ পাওয়ার প্লেকে তুলনামূলকভাবে ভালোই কাজে লাগিয়েছিল, 51 রান 2 উইকেট। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ যখন 143 ক্রস করে যায়, বল হাতে ছিল মাত্র 14টা। যদি বাংলাদেশ 15 ওভারের মধ্যেও এই ম্যাচটা জিততো, এই আলোচনা বা সমালোচনার জায়গাটা থাকতো না। কিন্তু বাংলাদেশ যেভাবে জিতেছে, বাংলাদেশ যেভাবে হংকংকে ভয় পেয়েছে, প্রেস মিটে এসে তাওহিদ হৃদয় গতকালকে এটাও বলেছেন যে চায়নাও মানে টি-20তে বিশাল একটা দল বা আনপ্রেডিক্টেবল দল, মানে এরকম কথাবার্তা আমরা শুনেছি, সবাই শুনেছি, এটা অফিসিয়াল প্রেস মিটে। সো বাংলাদেশের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলা, প্রশ্ন জাগা, প্রশ্ন করার যথেষ্ট জায়গা রয়েছে। 7ম ওভার থেকে, পাওয়ার প্লের পর থেকে 12তম ওভার পর্যন্ত, এই যে 5টা ওভার, 5.5 ওভার, ইনফ্যাক্ট 32 বল, এই সময়টায় বাংলাদেশ দল হোয়াইল চেজিং দ্য টার্গেট, তারা একটাও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারে নাই। আপনি ভাবতে পারেন, আপনি হংকং এর এগেনস্টে খেলছেন, আপনি টি-20 ফরম্যাটে খেলছেন, এবং এরকম একটা দলের বিপক্ষে আপনি 5 ওভার 2 বল 32 বলে কোনো বাউন্ডারি ওভার বাউন্ডারি মারেন নাই। লিটন কুমার দাস 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সত্য, কিন্তু লিটন কুমার দাস পরের দিকে যেভাবে ব্যাট করেছে, ওই সময়টায় লিটন কিংবা তাওহিদ হৃদয় যে নেগেটিভ অ্যাপ্রোচটা দেখিয়েছেন, এটা কি সাপোর্টেবল? অনেকেই বলবেন রিয়াসাত ভাই নেগেটিভ কথা বলেন। নেগেটিভ কথা বলতে হচ্ছে এ কারণেই, কারণ একই দলের বিপক্ষে আফগানিস্তান টস জিতে ব্যাট করেছিল, একই দলের বিপক্ষে তারা স্কোর বোর্ডে 188 রান পোস্ট করেছিল এবং সেই দলকে 100-র নিচে প্যাক্ট করেছিল। বাংলাদেশ কিন্তু কোনোটার ধারে কাছে ছিল না। 12তম ওভার পর্যন্ত লিটন এবং তাওহিদ হৃদয়, দ্য ওয়ে দে ব্যাটেড, তাদের স্ট্রাইক রেট কখনো 100-র নিচে ছিল, কখনো 100 ছুঁয়েছিল, কিন্তু এই স্ট্রাইক রেটটা কখনোই 100 পেরুনো ছিল না, টানা 5 ওভার্স। শেষ পর্যন্ত আপনার নাম্বার 4 অপরাজিত থেকে শেষ করেছেন। ডাগআউটে স্পষ্ট অস্বস্তি আমরা দেখেছি, এবং এই নাম্বার 4 যখন অপরাজিত থেকে শেষ করলেন 36 বলে 35 রানের ইনিংসটা খেলে, তখন যখন তার স্ট্রাইক রেট 97, এটা কি প্রশ্ন তোলার মতো না? 4 নম্বরে যিনি ব্যাট করছেন, বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, তার কনফিডেন্সের জায়গায় সমস্যা হচ্ছে, সেই আগের ফ্লোতে তাওহিদ হৃদয় নেই, আমি সবকিছু মানলাম। কিন্তু হংকং এর মতো দলের বিপক্ষেও যদি আপনি 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারেন, উই আর নট টেলিং ইউ টু স্কোর অর ব্যাট অন লাইক এ স্ট্রাইক রেট অন 150+, সেটা তো কেউ এক্সপেক্ট করছে না, বলছেও না। 130-40 স্ট্রাইক রেটে কেউ ব্যাট করতে বলছে না। আপনি 120-এ করেন, 110-এ করেন। আপনি যখন 100-র নিচে স্ট্রাইক রেটে হংকং এর বিপক্ষে ব্যাট করবেন, ম্যাচ শেষ করে আসবেন 36 বলে 35 রানের ইনিংস খেলে, আপনার টোটাল স্ট্রাইক রেট যখন 97-এর বেশি না, এর আগের ম্যাচে আপনি ব্যাট করেছিলেন, সবশেষ যে ম্যাচ খেলেছিল এই ম্যাচের আগে তাওহিদ হৃদয় 64 স্ট্রাইক রেটে, এগুলো নিয়ে প্রশ্ন জাগে, প্রশ্ন ওঠে, এবং প্রশ্ন ওঠাটা খুবই খুবই যৌক্তিক। খেয়াল করে দেখবেন, ওই মাঝের 5.5 ওভার বাংলাদেশ যখন বাউন্ডারি মারে নাই, তাওহিদ হৃদয় তখন যেমন ব্যাট করছিলেন, পরবর্তী সময় তিনি জাস্ট টিকে থাকা লড়াই করছিলেন। যে কোনো দল টি-20তে আনপ্রেডিক্টেবল, যে কোনো দল টি-20তে অনেক বড় থ্রেটনিং সিচুয়েশন তৈরি করতে পারে, বাট আপনি যখন হংকং এর মতো দলের বিপক্ষে আপনি 5 বলে 4 রান করে আউট হয়ে গেছেন, স্ট্রাইক রেট 80, আপনি ক্ষমা করে দিতে পারেন যে সে আসলে সেটেল হবার আগেই এই কাজটা করেছে। কিন্তু আপনি 36 বল খেলেছেন, 6 ওভার খেলেছেন,
সেখানটায় আপনি 35 রানে বেশি করতে পারেন নাই, ইটস আ ক্রাইম। বাংলাদেশ দলের এই জায়গাগুলোকে কে অ্যাড্রেস করবে? আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে 64 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, হংকং এর বিপক্ষে 97 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। অ্যাপ্রোচ নিয়ে ভাবুন, ব্যাটিং অ্যাপ্রোচ টোটালি নেগেটিভ, দ্যাট ওয়াজ টোটালি নেগেটিভ, এটা কোনোভাবে সাপোর্টেবল না। টস বাংলাদেশ যে সবশেষ 4টা ম্যাচের মধ্যে 3টায় জিতেছিল, 3টাতেই বাংলাদেশ প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছে, বাংলাদেশ প্রথমে ব্যাট করবে না। হংকং এর বিপক্ষে আফগানিস্তান প্রথম ম্যাচে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খেয়াল করে দেখুন রান রেটটা তাদের কেন এত বেটার হয়েছে, কারণ আগে ব্যাট করেছিল, বিশাল স্কোর পোস্ট করেছিল, সেই রানকে চেস ডাউন করতে গিয়ে আফগান ব্যাটাররা তারা ভুল করেছিল, তাড়াহুড়ো করেছিল, অল্প রানের মধ্যে গুটিয়ে গিয়েছিল, এবং ফাইনালি বেটার রান রেট নিয়ে আফগানিস্তান এই মুহূর্তে টেবিলে লিডিং পজিশনে রয়েছে। বাংলাদেশের কি সেই অপরচুনিটি ছিল না? বাংলাদেশের যদি কোনো ধরনের বিভ্রান্তিও থাকতো, মনের ভেতরে খচখচানি থাকতো যে আগে ব্যাট করলে সমস্যা হতে পারে, সবশেষ ম্যাচটাই তো এখানটা আফগানিস্তান খেলেছে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে, সেই কনফিউশন দূর হবার মতো তো আসলে রসদটা ছিল। বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশ ম্যানেজমেন্ট সেই চেষ্টা করে নাই। বাংলাদেশের যে ফিনিশিং রোল প্লে করবে যে ক্রিকেটাররা, খেয়াল করে দেখুন, সেটা জাকের আলী অনেক হোক আর শামীম হোসেন পাটোয়ারি হোক, তারা কতদিন থেকে প্রপারলি তাদের রোলটা প্লে করতে পারছে না। সবশেষ 5 ম্যাচে তারা কতবার সুযোগ পেয়েছে। এই যে একটা ল্যাকিং, এই যে একটা লোয়ার মিডল অর্ডার সম্পর্কে আমাদের আনটেস্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে, বাংলাদেশ দল প্রথমে ব্যাট করলে কত পর্যন্ত করতে পারে সেই ব্যাপারে ধারণাটাও এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। এরকম একটা ল্যাকিং নিয়ে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবার অপেক্ষায় রয়েছে। অনেকেই বলেন যে বাংলাদেশ দল ভালো করছে, বাংলাদেশ দল 3টা টানা সিরিজ জিতেছে, এত নেগেটিভ কথা কেন? অল দিস নেগেটিভ ওয়ার্ডস কামিং অনলি ফর দ্য অ্যাপ্রোচেস বাংলাদেশ ইজ শোয়িং রাইট নাও। আপনার দল যখন এরকম নেগেটিভ অ্যাপ্রোচ শো করবে, যখন টি20 খেলতে নেমে টানা 5টা ওভারে আপনি কোনো বাউন্ডারি মারবেন না ভাই, একবার চিন্তা করুন না, মাঝের 5 ওভারে আপনি কোনো বাউন্ডারি মারেন নাই, আপনার একজন ব্যাটার নাম্বার 4 হি ইজ প্লেইং এগেনস্ট আ টিম লাইক হংকং। আমি বলছি না সে 150 স্ট্রাইক রেটে ব্যাট করবে, আমি বলছি না 140 স্ট্রাইক রেটে ব্যাট করবে, আমি বলছি না যে প্রতি বলে 4 ছক্কা মারবে। এক্সপেকটেশনসটা খুবই খুবই ন্যারো, যে আপনি অ্যাটলিস্ট টি20 সুলভ ব্যাটিং এর একটা ধারাবাহিকতা শো করেন, 120-এ করেন, 125-এ করেন, কিন্তু যখন সেটা বিলো 100 চলে যাবে, যখন ক্যাপ্টেন ক্রিজে থাকা অবস্থায় টানা 5 ওভারে কোনো বাউন্ডারি হবে না, যখন ক্যাপ্টেন টস জেতার পরেও বাংলাদেশ আগে ব্যাট করতে পারে, অন্তত হংকং এর বিপক্ষে ভয় পাবে না, এরকম সিচুয়েশনসকেও আসলে আমরা ভাবতে ভয় পাই, ঠিক তখন নেগেটিভিটিস গুলো আসবেই। এটাকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। বিগ ব্যাটেলের আগে আই থিঙ্ক বাংলাদেশ সুযোগ পেয়েও তাদের প্রপার অ্যান্ড বেস্ট প্রিপারেশনটাকে মিস করে গেছে। টেক গ্রেট কেয়ার।